টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, সময়ের প্রয়োজনে সময়ের তাগিদে আমরা ইমিগ্রেশন নিয়ে আজকে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব সেটি হচ্ছে যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসি তাদের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে, সেগুলো একটা সংবাদ আপলোড করেছে। সেখানে আমরা দেখেছি যে আমেরিকার ভিসা ইস্যুর পরেও বাতিল হতে পারে ভিসা, হতে পারেন বিতাড়িত বা ডিপোর্টেশন, যেটাই আমরা বলি না কেন। কেন এটি হচ্ছে, কী কারণে হয়, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কথা বলবো আরও একটি বিষয় নিয়ে, যেটা 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্ট। এটা কতটা কার্যকরী, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাহী ক্ষমতা বলে প্রতিদিনই নির্বাহী আদেশ বলে তিনি প্রচুর নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন। তো এই ক্ষমতা বলে তিনি যে এলিয়েন এনিমিজ অ্যাক্টের আওতায় কতটা কার্যকরী করতে পারবেন, তার এই যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার তিনি দিচ্ছেন সেটাকে কতটুকু কার্যকরী করতে পারবেন, সেই বিষয়টাও আমরা চুলচেরা বিশ্লেষণ করব। কারণ মেরিল্যান্ডের একটি ফেডারেল আদালতের জাজ, তিনি স্টিফেন, জাজের নাম স্টিফেন, গতকালকেই তিনি একটি রায় দিয়েছেন। সেটার প্রেক্ষিতে কী রায় দিয়েছেন সেটি আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মিস্টার মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসি তাদের ফেসবুক পেজে একটি সতর্কতা বাণী আপলোড করেছে। সেখানে বলা হয়েছে যে, একেবারে আমি যদি পুরো ওদের বিষয়টি পড়ি তাহলে এভাবে লেখা আছে, এবং আমাদের একটা কার্ডও আমরা দেখছি, দর্শকরা আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, যে যুক্তরাষ্ট্রের ভিসা জারি হওয়ার পরেও যাচাই প্রক্রিয়া শেষ হয় না। আমরা ধারাবাহিকভাবে ভিসাধারীদের পর্যবেক্ষণ করি যাতে তারা যুক্তরাষ্ট্রের সব আইন ও অভিবাসন বিধিনিষেধ মেনে চলে। আর যদি তা না করে বা না মানে, তাহলে আমরা তাদের ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠাতে পারি। এটাই তারা দিয়েছে। তো এক্ষেত্রে আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে ভিসা ইস্যুর পরেও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যাকে ভিসা ইস্যু করছে, যার নামে, তার সম্পর্কে প্রচুর যাচাই বাছাই করে থাকে, পর্যবেক্ষণ করে থাকে যে তারা ঠিকমতো আমেরিকার আইন মান মেনে চলছে কিনা বা সব কিছু মেনে চলছে কিনা। যদি না মেনে থাকে, যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে তাদের ভিসা বাতিল করতে পারে। বা আর কি কারণে এই ইস্যু করা ভিসাটি বাতিল হতে পারে, যে কারণে আমাদের সতর্ক থাকা উচিত, জনাব এম মিজানুর রহমান। ধন্যবাদ। আমি এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা একটা ডিউ প্রসেস এর যে কনসেপ্টটা, সেই ব্যাপারটা নিয়ে তারা এনশিওর করতে চাচ্ছেন এখানে, যে একটা নোটিশ রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এগুলা আইন না জানাটা মানে আমাদের জন্য, মানে যারা স্টুডেন্ট হয়ে আসবেন, কি যেহেতু এখানে হ্যাঁ, যেহেতু ইস্যুটা হচ্ছে স্টুডেন্ট, তারা জানবেন আইন কানুন কি আছে সেটা এক্সপেক্ট করা হয়, এবং না জানাটা এটা কোনো ডিফেন্স হবে না। তারপরও আমি দেখতে পাচ্ছি যে বই এমবেসি যেটা দেখাচ্ছেন আপনি, যেটা আপনি বলছেন, সেটা তারা সহৃদয় হয়ে যে একটা যে আবার একটু মনে করিয়ে দেওয়া, আবার সবাইকে জানান দেওয়া যে এরকমের কিন্তু হচ্ছে এখন, এবং এটা হতেই পারে, যেটা আমাদের জানা থাকার কথা, তারপর এটা জানান দিচ্ছে। সেটা কি যে হ্যাঁ, একটা হচ্ছে যে ভিসা
ডিনাইড হতে পারে প্রথমেই। তো আপনি অ্যাপ্লাই করলে সেটা ডিনাইড হতে পারে বা অ্যাডজুডিকেটেড হয়ে অপেক্ষা করাতে পারে বা অ্যাপ্রুভ হতে পারে। আরেকটা হচ্ছে যে হয়ে যাওয়ার পরও আপনার রিভোক করা হতে পারে। এখানে ওই যে বাতিল করার যে ব্যাপারটা, এটা ইংরেজিতে রিভোকেশন করা। তো একটা প্রথম কথা হচ্ছে যেটা জানলে মনটা ভালো থাকবে, সেটা হচ্ছে আপনার এই ভিসা, যে কোনো ভিসাই হচ্ছে আপনি বর্ডার পোস্ট পর্যন্ত আসা পর্যন্ত, যেমন এয়ারপোর্টে যদি আপনি আসেন, প্লেনে আসেন, হ্যাঁ, জিএফকেতে আসলেন, ওই পর্যন্ত ভিতরে ঢোকার পারমিশন এটা অটোমেটিক দেয় না। আপনি ওইখানে অফিসারের কাছে যখন এই কাগজপত্র দেখাবেন, তখন উনি ইচ্ছা করলে আপনাকে ভেতরে ঢুকতে না দিতে পারে, পিরিয়ড। আচ্ছা, এইগুলো একটা বিশেষ ব্যাপার। আর ভিতরে এসেও আপনি যতদিনই এখানে থাকেন, যেমন স্টুডেন্ট হয়ে আসলে এখানে দেওয়া হয় কোনো বিশেষ টাইম ফ্রেম দেওয়া হয় না। যেমন ভিজিট ভিসা আসলে কি 6 মাস কি 2 মাস ইত্যাদি, H1 এরকম একটা ব্যাপার আছে। কিন্তু স্টুডেন্ট ভিসা দেখবেন D/S, ডি এজ ইন ডেভিড স্ল্যাশ এস এজ ইন স্যাম, মানে ডিউরেশন অফ স্ট্যাটাস। আপনি যতদিন পর্যন্ত ফুল টাইম পড়াশোনা করবেন, নিয়মকানুন মানবেন, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস থাকবে। এটা কোনো মানে পার্টিকুলার ডেট নেই এখানে। তো এখন আপনি ভিতরে এসেও যেমন একটা বড় ব্যাপার ঘটে, খুব ইজি, যেটাতে গিয়ে আপনি ভায়োলেশনে পড়তে পারেন, সেটা হচ্ছে অনেকেই বাইরে কাজ করেন, মানে কাজ করেন, হ্যাঁ, যেটার অনেকেরই পারমিশন নাই। অনেকেরই আছে, যেমন উনি টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কি 20 ঘন্টা উইদিন দ্য ক্যাম্পাস আপনি 20 ঘন্টা পারমিশন নিয়ে কাজ করতে পারেন। মানে সে লাইব্রেরিতে কাজ করলেন, কি ডর্মে, ক্যাফেটেরিয়াতে কাজ করবেন ইত্যাদি। কিন্তু বিশেষ করে বাইরে কাজ করাটা, হ্যাঁ, মানে নিষিদ্ধ। এবং সামারের সময় পারমিশন নিয়ে বাইরে কাজ করা যায়, সেটাও ঠিক আছে। আবার একটা আছে সিপিটি, হ্যাঁ, আপনার কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেনিং, আপনার পড়াশোনার সাথে জড়িত হবে, কিন্তু এটা হচ্ছে সিপিটিটা হচ্ছে আগে, গ্র্যাজুয়েশনের আগে, হ্যাঁ। আবার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে ওপিটি, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, ওটাও আপনার আগে এটা ছিল না। এখন যেটা হয়েছে যে 90 ডেজের মধ্যে আপনাকে ওই জব পেতে হবে, নাহলে আপনার ওই মানে ওই লাইনে জব পেতে হবে, নাহলে আপনার ইটা হয়ে যাবে, কি যেন বলে, এটা রিভোক্ট হয়ে যাবে। তো এই যে এইভাবে করে বিভিন্নভাবে যদি ভায়োলেশনগুলো হয়, তাহলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস রিভোক্ট হয়ে যেতে পারে। আর যেই আপনার রিভোক্ট হয়ে গেল, হ্যাঁ, এটার একটু ইতিহাস আছে। এটা 2001 সালে সেই 9/11-এর ইতিহাসের কারণে, যে ওইখানে যারা জড়িত ছিল বলা হয় যে তারা স্টুডেন্ট ছিল, হ্যাঁ। তো ফলে তাদের উপর একটা আলাদাভাবে চিহ্ন, মানে তাদের প্রতি একটা অবজারভেশন, তাদেরকে লক্ষ্য রাখা, এই ধরনের একটা ব্যাপারটা আরও বেড়ে গেছে, হ্যাঁ। তো যার ফলে যে যদি এসে ভিতরে এই শর্তগুলো পূরণ না করা হয়, হ্যাঁ, তখন আপনার ভিসা বাতিল হয়ে যাবে। ভিসা বাতিল মানে তারপরেই হচ্ছে ডিপোর্টেশন, যে আপনাকে চলে যেতে হবে। আইদার আপনি নিজে নিজে চলে যাবেন, নাহলে আপনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেখানেও আপনাকে ওই হয়তো যাদের কাছে নিয়ে যাওয়া হবে, যদি আপনার মানে নিজের থেকে না যান, এবং সেখানেও আপনার যদি অন্য কোনো রিলিফ অ্যাপ্লিকেশন না থাকে, তখন আপনার, যেহেতু আপনি ভায়োলেশন করেছেন, প্রথমেই যেটা প্লিডিংটা হয়, সেখানে আপনাকে কাইন্ড অফ প্র্যাকটিক্যালি মানে স্বীকার করে নেওয়ার একটা ব্যাপার আছে, আপনার রিমুভেবিলিটি এস্টাবলিশড হয়ে যায়। তারপরে যদি অন্য কোনো কিছু না থাকে, ডান। এর মধ্যে যেই জিনিসটা আরেকটা নতুন যে ব্যাপারটা হয়েছে কয়েক বছর ধরে, সেটা হচ্ছে আমরা সবাই কোনো না কোনোভাবে, কোনো না কোনো টু সাম এক্সটেন্ট, আমরা ওই সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের একটা যোগাযোগ আছে। তো এতে করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে আমরা মতামত প্রকাশ করছি, তারপরে কোনো জায়গায় হয়তো ইভেন একটা রিয়াকশন দিচ্ছি। ইভেন এটার কারণে, এটা যদি আমেরিকার স্বার্থের বাইরে যায়, তাদের ফরেন পলিসি, ন্যাশনাল সিকিউরিটি এটসেট্রার বাইরে যায়, তারা ইচ্ছা করলে এটাকে ভায়োলেশন হিসেবে দেখে, হ্যাঁ, আপনার ভিসাটা রিভোক করতে পারে, হ্যাঁ। তো ফলে বা অন্যান্য যে সমস্ত ইমিগ্রেশন বেনিফিট আছে সেখানে না দিতে পারে। এবং এই জাতীয় ব্যাপার আপনি দেখেছেন, যে এই জন্য বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো লেভেলে পড়াশোনার
মানুষজন, তাদের একজনের ওয়াইফের বাবা ছিল কোনো একটা ডেজিগনেটেড এই ধরনের অর্গানাইজেশনের একজন, তার মেয়েকে উনি বিয়ে করেছেন, ফলে আপনার সাথে তাদের একটা যোগাযোগ আছে ইত্যাদি। এইভাবে করে মানে বুঝতেই পারতেছেন তাহলে, বা ওই আপনি হয়তো করেন নাই, আপনার গিন্নি ওই কোনো রিয়াকশন দিয়েছে, ফলে এইভাবে করে এত ছোটখাটো ব্যাপারও, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে মানে আপনি যেটা বললেন রিয়াকশন দিয়েছে, এই ছোটখাটো ব্যাপারগুলো তো দেখা যাচ্ছে যে রিভোক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি হয়তো ছোট দেখছেন, তারা ছোট দেখছেন না। যেই মানুষটা এখানে বাইরে থেকে গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসছে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসছে, তার উপরে অনেক আশা, হ্যাঁ, মানে আমার অনেক আশা, আমার অবস্থাটা বুঝতে হবে, এটা রাইট কি রং ওইটার অবস্থা না, বর্তমানে যে অবস্থাটার মধ্যে আছে, আপনি অনেক আশা নিয়ে আপনি একটা ডিগ্রি করতে আসছেন, পড়াশোনা করতে আসছেন, হ্যাঁ, এর সাথে আপনি মুক্ত বুদ্ধির যে চর্চার জন্য আসছেন, এটা একটা বিশেষ একটা দেশ, হ্যাঁ, সেই অবস্থাটা সেদিন দেখলাম পররাষ্ট্রমন্ত্রী এটার উপরে বলতেছিল, অথচ তার ফ্যামিলি এভাবে করে এই মুক্ত বুদ্ধির চর্চার জন্যই এদেশে আসছিলেন এবং আশ্রয় পেয়েছিলেন, হ্যাঁ, তারা কিউবান অরিজিন। তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, কিন্তু আমরা এমন একটা সময়ে বাস করছি যে এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমি উকিল, মানুষ আশা করবে এই কি উকিল ঠিক মতো দেখালো কইরালো এই করবো, এগুলো করতে পারে না, হ্যাঁ, কিন্তু না, আপনার অবস্থাটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ওই এটা ওই বাথরুম সামনে বা রেস কোর্সের ময়দানে বক্তৃতা দিলেই হবে না, কারি অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি যে কারণগুলো বললেন ভিসা বাতিল হওয়ার পেছনে, যদিও ভিসা ইস্যু হচ্ছে এবং আপনি উদাহরণ দিয়েছেন শুধু স্টুডেন্ট ভিসা বা যারা ভিজিট ভিসায় আসে তাদের, এক্ষেত্রে তো সব ধরনের ভিসাই হতে পারে, যারা ইমিগ্রেন্ট হয়ে আসে ফ্যামিলি চেইনে বা অন্য কোনো ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের ক্ষেত্রেও তো প্রযোজ্য, অর্থাৎ সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবং এটা কিভাবে আর একটু বলি, যে যেমন আপনি বললেন যারা অলরেডি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসলো, যে কোনো অ্যাপ্লিকেশন যদি ডিনাইড হয়, আপনার রাইট আছে, আপনি মানে যদি বিশেষ করে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন, ওইভাবে গ্রিন কার্ড করেন, 1 মাসের মধ্যে আপনি এটা মোশন টু রিকনসিডার, মোশন টু রিওপেন ইত্যাদি এগুলো করতে পারেন, গেল। কিন্তু সরকারের জন্য, হ্যাঁ, এই ধরনের কোনো টাইম ফ্রেম নাই, তারা যে কোনো সময় মোশনটা রিওপেন করতে পারে। তো যে কোনো ধরেন আপনি এই ধরনের কাজ করছেন, হ্যাঁ, যেটা ঠিক এমন না যে একটা তো আছেই যে কোনো অপরাধ যদি আপনি করেন যার জন্য আপনার 1 বছরের বা তার বেশি সাজা হতে পারে, অ্যাকচুয়ালিও হইতে হবে না, তাহলেই আপনাকে সে ডিপোর্ট করার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়া যায়, যদিও আপনার গ্রিন কার্ড আছে। কিন্তু ওই যে কেসটা যদি রিওপেন করা হয়, করে আবার অ্যাডজুডিকেট করা হয়, তাদের ফিল করে যে আপনার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুতে যেটার বিরুদ্ধে এনিথিং ক্যান কাম ইন, তখন এনে আপনাকে যদি আবার এটা অ্যাডজুডিকেশন করা হয়, আমি অবাক হব না। তো সেভাবে করে বের করে দেওয়া যেতে পারে, যেভাবে করে যে মানুষগুলোকে ধরতেছে এদের আলটিমেটলি ব্যাপারটা এরকমের অবস্থা। অনেক ধন্যবাদ জনাব মীর মিজানুর রহমান বিষয়টি ব্যাখ্যা করার জন্য, এবং আপনিও বলেছেন বিষয়টি যেটা অনেক পুরনো বিষয়, যদিও সবাই আমরা জানি বিষয়টি, কিন্তু এখানে একটি উদাহরণ আমরা হয়তো দিতে পারি যে যখন আমরা ছাত্র ছিলাম তখন আমরা হয়তো অনেক আগেই পরীক্ষার অনেক আগেই সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা পড়েছি জিনিসটাকে আরও আত্মস্থ করার জন্য, আরও বেশি মনে রাখার জন্য। সুতরাং এই যে বিষয়টাগুলো আমরা বললাম, এটা হয়তো অনেকদিন আগে থেকেই এই নিয়ম চলে আসছে যে যে কোনো আইন না মানলে এটা রিভোক হয়ে যেতে পারে, যে কোনো বিষয়টা সত্য, কিন্তু সময়টা এখন এমন চলছে যে এই সময়ের প্রেক্ষিতে অনেকেই হয়তো আমরা ব্যস্ততার কারণে ছোটোখাটো ভুল ত্রুটি করে ফেলতে পারি, সেটাই শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আজকে এই বিষয়টার আলোচনায়। এবং এই জিনিসটাই আমি দেখেছি এখানে যে সমস্ত নিউজ আউটলেটগুলা, মানে যারা আপনারা এই জাতীয় প্রোগ্রামগুলো অর্গানাইজ করছেন, আমরা তো আপনাদের সহকারী, আমি দেখেছি ওনাদের মধ্যে একটা পলিসি কাজ করে। ইন জেনারেল আমি দেখেছি যে এটা হচ্ছে মানুষের স্বার্থের জন্য কোনটা করলে ভালো হবে, এবং ওই যে বলে যে ওষুধ খাওয়ার থেকে আগেই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, তো এই যে ব্যাপারগুলা আমি ওনাদের যে এই যে সামাজিক দায়বদ্ধতা থেকে ওনারা এগুলো করেন, আমি মনে করি আমাদের সবার উচিত
এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন যে এই ধরনের মিডিয়া কর্মীদের জন্য আমাদের একটু ছোট্ট শ্রদ্ধা আমরা জানাই। অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছেন, প্রচুর ফেসবুকে প্রশ্ন এসেছে, আমরা একটু নেওয়ার চেষ্টা করি। প্রথমে একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইদ বলছিলাম ভার্জিনিয়া থেকে। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি একটু অ্যাটর্নি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল আমার। জি বলুন। এটা হচ্ছে আমি 2014 সালে আমার বাবার সাথে ইউএসএ তে আসছি অ্যাজ ইমিগ্রেন্ট হয়ে। আমার আব্বা আসছিল F4 ক্যাটাগরিতে। তো এরপরে আব্বা গ্রিন কার্ড হয়ে যাওয়ার পরে এরপরে উনি দেশে চলে গেছে। আমার আম্মা অনেক অসুস্থ ছিল, আর ব্যাক করে নেই গ্রিন কার্ড নিয়ে। তো এরপরে আমি 2022 সালে আমি মানে আমার বাবার জন্য অ্যাপ্লাই করছিলাম IR5 ক্যাটাগরিতে, তো আব্বা আম্মার জন্য। তো আব্বা আম্মার ইন্টারভিউ হয়েছে ফেব্রুয়ারিতে ঢাকাতে ইউএস এম্বাসিতে। তো ওনাদেরকে দুইজনকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে ইন্টারভিউ সময় দিয়ে আপনাদের ভিসা অনুমোদন হয়েছে। তো আপনারা 15 দিনের পরে পাসপোর্ট পিক আপ করবেন। এখন ওই 15 দিনের ভিতরে ইমেল আসছে। মানে ইমেল আসার পরে যখন আমরা পাসপোর্ট পিক আপ করতে গেছি দেখি যে আব্বার ভিসাটা দেয় না, ওটা রিফিউজ হিসাবে আছে, আর আম্মারটা দিয়ে দিচ্ছে, ভিসা দিয়ে দিচ্ছে। এখন আমার আব্বা কি আর আসতে পারবে? এরকমের কি কোনো প্রবলেম হবে এটাতে? অনেক ধন্যবাদ। বা কেন হয়েছে এটা, সেটা আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব সাইদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান, ওখানে আপনাদের যেটা উচিত, এখনো সময় নিশ্চয়ই আছে যে জানা যে কেন, কোন ধারার অধীনে এই রিফিউজালটা করা হলো। ওনারা যে আগে এখানে ছিলেন, ওখানে কি ঘটনা ঘটেছিল যার ফলে, বা উনি অন্য সময় অন্য কোনোভাবে কোনো ভিসা পিটিশন এর বেনিফিশিয়ারি ছিলেন কি না, হ্যাঁ, ওনার কোনো এই যে জিনিসগুলো, এগুলো যদি আপনারা একটু ঘেঁটে দেখেন তাহলে হয়তো ওখান থেকে শুরু করা যাবে যে কোনো ধরনের ওয়েভার আছে কি না। হ্যাঁ, সবগুলোতে ওয়েভার নাই, কিন্তু অনেক কিছুতেই ওয়েভার থাকে। এবং একটা ভালো জিনিস হয়েছে আপনাদের যে মার ভিসাটা হয়ে গেছে, উনি যেন ইমিডিয়েটলি চলে আসেন, কারণ আসার আগ পর্যন্ত উনি গ্রিন কার্ড হোল্ডার না। যখন এখানে এসে পাড়া দিবেন, কাগজপত্রগুলো তাদের হাতে দিবেন, তারপরে ভেতরে আসবেন, তখন উনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট। এবং অনেক কিছুর ক্ষেত্রেই এই যে স্পাউস হচ্ছেন আরে আশ্চর্য, হ্যাঁ, কোয়ালিফাইং রিলেটিভ। ওনার যদি, আপনার বাবার যদি কোনো কারণে কোনো ক্ষতিকর কিছু ব্যাকগ্রাউন্ডের থেকে থাকে, তাহলে সেগুলার মানে দের ইজ এভরি চান্স উনি কোনো ওয়েভার পাবেন। কিন্তু সেই ওয়েভারটা পাবেন কবে? যখন ওনার কোয়ালিফাইং রিলেটিভ থাকবে। উনি তখন পায় নাই, হয়তো আপনার মা যেহেতু তখনও গ্রিন কার্ড হোল্ডার না, তো উনি ইমিডিয়েটলি চলে এসে তখন আপনারা একটু খতিয়ে দেখবেন, হ্যাঁ, কেন এটা দেয় নাই বা এটাকে করে রেখেছে, হোল্ড করে রেখেছে। সেক্ষেত্রে ওরা তো বললোই যে রিফিউজ করেছে বলেছে না, এখনো কিছু জানায়নি এরকম রিফিউজ করেছে। আচ্ছা, আমি তাহলে ভুল শুনেছি। না না, ঠিক আছে, রিফিউজ করেছে। ঠিক আছে, কথা হচ্ছে যে ওখান থেকেও যেটাকে যত দ্রুত, বিকজ একটা ডিউ ডিলিজেন্সের ব্যাপার আছে, হ্যাঁ, দিয়ে দিল, তারপর আপনি অনেকদিন পরে গিয়ে আবার খোঁজ করেন, ততদিনে এই কেসে সব ডিসকার্ড করে দিয়েছে। তো ওইটা যেন না হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সাইদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউ জার্সি থেকে বলছিলাম। জি। আমার একটা প্রশ্ন আছে যে আমার ছোট ভাই ও ইমিগ্রেন্ট হয়ে এসছে 2024-এর অক্টোবরে। মানে আমার মা গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করা হয়েছিল, সো ও আসছে 2024-এর অক্টোবরে। সে গ্রিন কার্ড পায় 2025-এর জানুয়ারিতে। এখন আমরা যে শুনছি যে 2 বছর মেয়াদ না হলে নাকি গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে যেতে পারবে না। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই বছর যদি সে বাংলাদেশে যায়, ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গেলে সে কতদিন পর্যন্ত থাকতে পারবে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। না, এই ধরনের কোনো নিয়ম নেই যে 2 বছর আগে যেতে পারবে না। হ্যাঁ, এগুলো একটা। আর গেলে কতদিন থাকতে পারবে? উনি 1 বছর পর্যন্ত কোনো পারমিশন ছাড়া থাকতে পারবেন। কিন্তু যদি 6 মাসের বেশি থাকে, তাহলে ওনার রেসিডেন্সিটা
নষ্ট হয়ে যাওয়ার একটা রিস্কে থাকবে। আর যদি 6 মাসের কম হয় তাহলে ওরা বিপদ করতে পারে। যদি আপনি দেখা যায় একটা প্যাটার্ন হয়ে গেছে, প্রতিবারই ওই 5 মাস 20 দিনের মাথায় গিয়ে আপনি চলে আসলেন, আবার 2 দিন থেকে আবার গেলেন, এই ধরনের প্যাটার্নটা বন্ধ করতে হবে। হ্যাঁ, উনি গেলেন, বেড়াতে গেলেন, হ্যাঁ, সেই জন্য, কিন্তু পার্মানেন্টলি উনি এখানে থাকেন এই ব্যবস্থাটা যেন থাকে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এবং এটার আরো লং লিস্ট, অনেক কথা বলা যায়, কিন্তু প্রচুর প্রশ্ন আছে বোধ হয়, সেদিন আর আমি বাড়ালাম না। আর কতদিন থাকতে হবে ওটা কি বলেছেন? ওই যে বললাম, আচ্ছা, এরকম করে না, আপনি বেড়াতে যাবেন একটা জায়গায়, থাকেন এখানে, আপনার যেমন ওনার ভাই, ওনার মা, সবই এখানে, আপনি 2 মাসের জন্য, 1 মাসের জন্য যেতে পারেন। কোনো সময় হয়তো অসুস্থ হয়ে গেলেন, আপনি 3 মাস কি জমি বিক্রি করবেন, সেটা একটা ব্যাপার, কোনো একটা রিজন থাকতে হবে। কিন্তু নাহলে আপনি ওই 5 মাস হয়তো দুটার সময় মানে হুট করে লাস্টে আসলেন, এবং এটা প্রতি বছর এরকম করতে থাকেন, এটা কি শোভনীয়? না। মানে ল ইজ কমন সেন্স। আপনি দেখেন, আপনাকে যদি আটকায়, আপনি কি অবাক হবেন? দ্য আনসার ইজ নো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। একটা প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে আবার টেলিফোনে যাব। ওয়াকার ইউনুস সজল, তিনি বলছেন আমাদের আগামী 22শে মে ইন্টারভিউ ডেট F4 ভিসা ক্যাটাগরির, আর আমাদের ক্লিয়ারেন্স নিয়েছি, পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে, এখন নতুন পাসপোর্ট করেছি, আর কিছুদিন আগেই পুলিশ ভেরিফিকেশন বোধহয় হবে, করিয়েছিলাম, এখন কি আবার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা একটু জানাবেন। নীতিগত মানে ফর্মালি ইউ আর ডুইং জাস্ট ফাইন। হ্যাঁ, কথাটা হচ্ছে যদি আপনার ওইটার সময় থাকে, আপনি যদি আবার একটা করতে পারেন, আপডেটেড একটা কিছু করতে পারেন, নাথিং রং ইন দিস। সেটাই ভালো। অনেক ধন্যবাদ ওয়াকার ইউনুস সজল আপনার প্রশ্নের জন্য। একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আমার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করছি, ওই ভিসা ইন্টারভিউকে যে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়, ওখানে আমি IR5 এর জায়গায় IR1 দিয়ে ক্রিয়েট করছি, এটার জন্য কোনো সমস্যা হবে? না, আপনার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, অপেক্ষা করছি আমরা আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, জি প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি তো। হ্যাঁ, একজন প্রশ্ন করতেছে তো। হ্যাঁ, আমি এখানে কিভাবে প্রশ্ন করব? করুন। somebody already talking. ও, তো আপনি টেলিভিশনটা বন্ধ করুন, কানের যদি হেডফোন থাকে হেডফোনটা খুলুন এবং প্রশ্ন করুন। আপনি কথা বলুন, না হলে আপনার লাইন কেটে দিয়ে অন্যের ফোন নিব আমরা। ওকে, থ্যাংক ইউ। জি, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছিলাম। হ্যালো। জি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি আমার বোনকে অ্যাপ্লাই করেছি 2007-এর 7ই জানুয়ারি। জি। তো আমি এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউ যে চিঠি মানে পাইনি, ইমেল পাইনি। তো রিসেন্ট একটা ইমেল পেলাম যে 2 ইয়ার্স পুলিশ ক্লিয়ারেন্স এক্সপায়ার হয়ে গেছে, তো ওরা পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছে। আমি পুলিশ ক্লিয়ারেন্স ট্রাই করছি। আর আমার আরেকটা প্রশ্ন হলো যে ওর বড় ছেলের বয়স 21 হয়ে গেছে 2 বছর আগে, এখন ওর বয়স 23 বছর। এখন কি ওর কি আসার কি কোনো অসুবিধা হবে এই দেশে? আর একটা কথা হলো যে আর এটা কি কোনো নির্দিষ্ট মেয়াদ আছে যে এত বছর পর পুরো ফাইলটাই ক্যান্সেল হয়ে যাবে? ওর ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছিল 2022 অক্টোবর। আমাকে একটু জানালে আমি খুব উপকৃত হতাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিরমিজান। না, ওনার ডিকিউ হয়ে থাকলে, হ্যাঁ, আমি পুরোটা ঠিক মতো শুনি। ডিকিউ হয়েছে 2022-এর অক্টোবরে, 2007 সালে 7ই জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করা অ্যাজ পার ভিসা বুলেটিন মে মাসের। সেখানে তো আমরা দেখছি যে এই ক্যাটাগরিতে জানুয়ারি 1, 2008 চলছে এখন সর্বশেষ। একবার ডিকিউ হয়ে গেছে, এখন তাদের দায়িত্ব ডাকা, এবং এই ব্যাপারে এডুকেশন যদি আপডেটেড ডকুমেন্ট সব থাকে ওগুলো ওনারা সাথে নিয়ে যাবেন। যদি বলছে আবার দিয়েছে বললো, হ্যাঁ,
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও দিয়েছে বললো, সুতরাং এবং যদি এর মধ্যে যে পিটিশনারের বা অন্য যে জয়েন্ট স্পন্সর যারা আছেন ওনাদের যদি আপডেটেড ট্যাক্স রিটার্ন থাকে, হ্যাঁ, যত কিছু আছে, কারণ অনেক দিন হয়ে গেছে তো, হ্যাঁ, এই যে এটা 2008 থেকে মানে এটা প্রথম স্তরটা শুরু হয়, তারপরে এর মধ্যে যত আপডেটেড ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে রাখাটা ভালো, এবং দরকারি। ওনারা চাওয়ার আগেই যেন এইগুলো থাকলে ভালো হবে, নাহলে হয়তো আবার চাইতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে, যে এগুলো অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, আবার চাইতেই পারে। মেডিকেল, তো এই যে ব্যাপারগুলো, এগুলো যতটা সম্ভব যাওয়ার আগে, হ্যাঁ, আপনারা আপডেটে নিয়ে গেলে আর কোনো আমি চিন্তা দেখি না কিছু। আর যার একটা প্রশ্ন ছিল যে তার বোনের বয়স, বাচ্চার বয়স 21 থেকে 23 হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে এই যে এইজ আউট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, যদি তার ইন্টারভিউ নোটিশ এসে থাকে, মনে হচ্ছে যেন ওটা ইস্যু না, ইন্টারভিউ ডেট আসছে, কিন্তু একদম গিয়েও শোনা যায় যে না, ওনাকে দেওয়া যাবে না কারণ টাইম পার হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোর জন্য যার এরকম বর্ডার লাইন সিচুয়েশন, তাদের জন্য এগুলো ফ্ল্যাগ করা উচিত। হ্যাঁ, যেরকম এইজ আউট একটা সিচুয়েশন আছে, তার জন্য তাড়াতাড়ি ইন্টারভিউ দেওয়া হয়। এইজ আউট ব্যাপারটা যুগ যুগ ধরেই এখানে খুব সিরিয়াসলি দেখে, কম্পেয়ার টু মেনি আদার থিংস। সুতরাং এই যে বাচ্চাটার অবস্থা যে এরকমের, এটা ইমিডিয়েটলি উচিত হবে তাদের কাছে জানানো যে তার বয়স এজ আউট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু ব্যবস্থা করার জন্য। আমরা আরও অনেক প্রশ্ন আছে টেলিফোনে এবং ফেসবুকে, আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি, তবে একটু বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মীর মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে অনেকেই টেলিফোনে আছেন, একটু ফোনটা নিব। তার আগে দুটো ছোট্ট প্রশ্ন আছে ফেসবুকে, একটু নিয়ে নিই। মাহবুবুল ইসলাম তানভীর, তিনি বলছেন, আমি বর্ডার হয়ে এসেছি, আমার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইউএসসিএসএ কেস রিসিভ করেছে 1 মাস হয়েছে, এখন আমাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়েছে, আমার কি কোনো সমস্যা হবে? কারণ শোনা যাচ্ছে আইএস অ্যারেস্ট করে ডিটেনশনে দিচ্ছে। আচ্ছা, তো মনে হচ্ছে যেন উনি বর্ডারে ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে ধরা পড়েননি আর কি, ভিতরে ঢুকে গেছেন, ইডাব্লিউআই আমরা বলি, আচ্ছা, করে তারপরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছে, ফলে এটা ইউএসসিএস এর কাছে আছে। আন্ডার আদার সার্কামস্টেন্স এটা সরাসরি উনি কোর্টে জাজের কাছে চলে যেতে হতো, গেল। তো যাই হোক, তো না, আমি এই ধরনের কোনো সিচুয়েশন দেখিনি। উনি অলরেডি অ্যাপ্লাই করেছেন, উনি ওনার কাছে রিসিট নোটিশ আছে, তারপর ফিঙ্গারপ্রিন্টের নোটিশ আছে, সুতরাং তার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়াটাই উত্তম হবে, কোনো সমস্যা হবে না। ডেফিনেটলি উনি যাবেন, এবং আমি আই ডোন্ট সি এনি প্রবলেম। অনেক ধন্যবাদ। শাহিদা শামীম, তিনি বলছেন যে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা কি বলবেন, এখন নাকি নতুন করে করতে হবে? আমি বুঝিনি, কারণ আপনাদের কাছ থেকে শুনিনি, আমাকে একজন বলল, আমি বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি। তার মানে ওই আইডেন্টি কার্ডের কথা বলছে, রিয়েল আইডেন্টি কার্ড, এইটুকুই হয়তো বোঝাচ্ছে। হ্যাঁ, রিয়েল আইডেন্টি কার্ড যদি নাও থাকে, যদি পাসপোর্ট সাথে থাকে বা পাসপোর্ট কার্ড থাকে, তাহলেও আর কোনো সমস্যা নেই। আর এটা শুধুমাত্র ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রাভেল এর ক্ষেত্রে হবে আর কি। আমাকে যদি একটু সুযোগ দেন, ওই যে ভদ্রলোক একটু আগে প্রশ্নটা করলেন, হ্যাঁ, উনি যেন ওনার অ্যাপ্লিকেশনে কি লেখা আছে ওটা যেন ঠিক মতো জানে। হ্যাঁ, এই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কেউ একটা লিখে দিল, আপনি সাইন করে টাকা পয়সা দিয়ে চলে আসলেন, ওয়ার্ক পারমিটের জন্য এখন বসে রয়েছেন, এই কাজ নো। আপনি যেন জানেন ওই অ্যাপ্লিকেশনে কি কি লেখা আছে, কি স্টেটমেন্ট, কি কারণে অ্যাসাইলাম সিক করেছেন, হ্যাঁ, এগুলো যেন ভুল না হয় প্লিজ। এটার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং প্রশ্নের উত্তরটাও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, আমি জাস্ট একটু আগেই করছিলাম, কিন্তু আমার প্রশ্নটা অসম্পূর্ণ ছিল। সেটা হচ্ছে যে ওই অ্যাটর্নি স্যারের আমার কোশ্চেনটা করতে যে আমার আব্বার কেসটা রিফিউজ হিসাবে আছে। তো আমি এখন ওই এম্বাসিতে আমি ফোন করছিলাম একবার ইনকোয়ারির জন্য যে কি হয়েছে। এখন ওরা বলতেছে যে এটা 6 মাসের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ রিফিউজ হয়ে আছে। জি, এখন আমি বুঝতেছি না যে আমার কি করণীয়, কিন্তু আমার মা চলে আসছে গত 2 সপ্তাহ আগে। এখন আমি বুঝতেছি না যে আমি কি করব। এখন আর কি করার আছে আপনার, এটাই হলো প্রশ্ন। জি, আমার বাবা কি আসতে পারবে, আমার বাবা কি আসতে পারবে কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে যেহেতু আপনি বললেন, সেটাই আমিও ধারণা করেছিলাম
অ্যাটর্নি মিরমিজান, আপনি কি বলবেন তার এই প্রশ্নটার ব্যাপারে? উনি তো প্রথমে বললেন যে রিফিউজড হয়েছে, হ্যাঁ, তো শব্দটা হয়তো এখানে ওইভাবে লেখে নাই, মানে ওই সময় দেওয়া হয়নি, কিন্তু পেন্ডিং আছে বিকজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে। সুতরাং রিফিউজ কথাটা ভুলে যান, তাহলে ঠিক আছে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ থাকেন তাহলে ওনারা একটা সময় জানাবে ওনার কি সমস্যাটা আছে। ওই সমস্যাটা না জেনে ওটার কি রিকোর্স সেটা বোঝা যাচ্ছে না। যেটা হবে অনেকগুলো পর্যায়ে, আনলেস মানে উনি এখানে ছিলেন, উনি এখানে নিজেকে সিটিজেন দাবি করতেন, এই ধরনের কিছু জিনিস আছে যেটার কোনো ওয়েভার নাই। কিন্তু যদি এরকম কিছু হয়ে থাকে যার ওয়েভার আছে, হ্যাঁ, এবং শুধু এটা ভিতরে এসে না, বাইরেও কেউ একজন ওই মানে বিভিন্নভাবে, অ্যাকচুয়ালি উনি যেহেতু বলতেছেন আমি চাই না যে ওনাকে কিছু বলে মন খারাপ করতে, এরকম অনেক ধরনের ভিসা বা বিভিন্নভাবে মানুষের অনেক কিছু ইস্যুস থাকে, হ্যাঁ। তো ওইভাবে যদি হয়, এগুলার যদি ওয়েভার থাকে, সেটার জন্য আপনারা আপনার মাকে রেডি করতে পারেন। প্রথম হচ্ছে ওনার হয়ে গেছে এবং উনি যদি চলে আসে তাহলে কি দাঁড়ালো, উনি গ্রিন কার্ড হোল্ডার। আমি বলেছি যে কখন গ্রিন কার্ড হোল্ডার হবে, চলে আসছে, মা 2 সপ্তাহ ধরে চলে আসছে। যদি চলে এসে থাকে, উনি ওনার কি ধরনের এক্সট্রিম হার্ডশিপ হবে সেই জাতীয় ব্যাপারটা রেডি করা উচিত। যেমন ওনার মেডিকেল প্রবলেম থাকতে পারে, সেগুলো সমস্ত কাগজপত্র রেডি করতে হবে। ওনার ডাক্তারের কাছে যাইতে হবে, উনি যাবেন না, উনি তো জানবেন ওনার কি প্রবলেম। তারপরে আরেকটা ব্যাপার আছে, হয়তো ফিজিক্যাল মেডিকেল প্রবলেম নাই ওনার, এখানে একটা কাটা দাগ নাই, কিন্তু এখানে আছে, হ্যাঁ, আপনার এই যে সাইকিয়াট্রিক প্রবলেম, আপনি ওটাও একটা মেডিকেল প্রবলেম। আপনি যেগুলোর কথা বলছেন সেগুলো সবই নির্ভর করছে যে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আছে সেটার উত্তর জানার পরে। হ্যাঁ, ওটা যখন কারণ যদি ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে পার হয়ে যায় তাহলে তো আর এগুলোর দরকার নেই। হ্যাঁ, ওনার কি করার আছে যদি থাকে, এই একটা জিনিস রেডি করে রাখতে পারেন উনি, হ্যাঁ, যে একজন যদি উনি যদি থাকেন এটা ওনার জন্য উপকার হবে। কিন্তু ওই যে ওইটা যখন জানবেন উনি, তারপরে ডিসাইড করা যাবে যে ওনার কি করণীয় আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি এইবার আপনার প্রশ্ন পুরোপুরি আপনি বুঝতে পেরেছেন, এবং যেটা বলা হলো যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যেহেতু আছে ওটার উত্তর পেয়ে নেন, তারপরে আর এদিকে ধীরে ধীরে যেটি পরামর্শ দেওয়া হলো সেগুলো প্রস্তুত করতে থাকেন। যদি ওইদিকে কোনো খারাপ কিছু হয় সেক্ষেত্রে এইটা আপনাকে ওয়েবার হিসেবে বা কাজ করতে পারবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি জার্জি থেকে বলছি। কেমন আছেন আপনারা? আমি আমার ভাইয়ের হয়ে কথা বলছি। আমার ছোট ভাই নিউ ইয়র্কে থাকে, ও গ্রিন কার্ডধারী। ওর ওয়াইফকে আনার জন্য গত 2 মাস আগে মার্চে স্পন্সরশিপ, পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু দিয়ে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে। তো 2 মাস হতে চললো, 2.5 মাস হতে চললো অ্যাকচুয়ালি। আমরা কোনো ইন্টারভিউ ডেট কিচ্ছু পাচ্ছি না। তো আমাদের এখন কি করণীয়, বা আপনার একটা অ্যাডভাইস। অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অ্যাটর্নি মিরমিজান। হ্যাঁ, এই জাতীয় প্রশ্নগুলো আর একটা অন্য রিজন আমি দেখতে পাই। এটা উনিও জানে উত্তরটা, ওনার ভাইও জানে, হ্যাঁ, এবং ওনাদের ফ্যামিলিতে আরও লোকজন আছে বোঝা যাচ্ছে, ওনারা সবাই জানেন। যারা জানে না তাদের জন্য এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে এই যে ছোট একটা মেয়ে, বয়স আর কত হবে, মাত্র বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আসতে পারতেছে না, হ্যাঁ, তারপরে ওনাদের যে শ্বশুরবাড়ি, হ্যাঁ, ছেলের শ্বশুরবাড়িতে একটা বিরাট একটা তুলকালাম যে কি হলো, কার কাছে বিয়ে দিলাম। এখন আমি শুধু বলবো ওনাদের জন্য এটা মেইনলি বললাম যে ছেলে মানে এই যে স্বামী যিনি, ওনার পক্ষে যা যা করা সম্ভব সবই করা হয়েছে। এখন শুধু অপেক্ষা করতে হবে, এখন শুধু অপেক্ষা। উনি যা যা করার উনি করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সবই করেছেন। ওনার কোনো এখানে কোনো শর্টকামিংস নাই, যে এই যে ব্যাপারটা যে উনি কি সব কিছু করেছে কিনা, এইখানে এই ধরনের কিছু নাই। এখন এমবেসির উপরে কখন তারা তাদের জনবল বা রিসোর্সেস যে আদারওয়াইজ যখন তারা সময় দিতে পারবে, এই জন্য মানে এই ব্যাপারটা যেন ওনারা বুঝতে পারে, আমার কেন জানি মনে হয় সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। যাই হোক, তো যেটা হলো যে আপনার এই মুহূর্তে কিছু করণীয় নাই, শীঘ্রই পেয়ে যাবেন। এই ক্যাটাগরিতে খুব একটা বেশি দেরি হয় না, তো আশা করি যে খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
আমার নাম আসমাউল হোসনা। জি, আমার প্রশ্ন, আমার হাজবেন্ডের জন্য আমি অ্যাপ্লাই করছি 2024 সালে। ওরা ফেব্রুয়ারির 5 তারিখে ওরা আমি মানে রিসিভ করছে আর কি। তো এটা রিসিভ লেটারটা পাইছি, এরপরে আমি এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই। মানে আপনি কি কেন কিংবা কতদিন টাইম? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? জি না, আমি সিটিজেন। সিটিজেন। উনি কোথায়? বেগম হাজবেন্ড কোথায়? হাজবেন্ড দেশে আছে। আচ্ছা, আমার হাজবেন্ড বাংলাদেশে। এখানে দুইটা স্টেজের ব্যাপার আছে। প্রথমে যখন আপনি অ্যাপ্লাই করলেন, এটা ইউএসসিএস এর কাছে করেছেন, তো সেটা I-130 ইমিগ্রেন্ট পিটিশন অনলি করতে পেরেছেন। তো সেটাই মানে ইট শুড হ্যাভ বিন ডান উইদিন 2 months or 3 months, সেইটা এখন অনেক দিন লাগছে, 1 বছরের বেশি সময়। হ্যাঁ, মানে এটা উঠানামা করে, ফলে আমি স্পেসিফিক বললাম না। এইগুলো একটা কথা, বেশ সময় মানে 1.5 বছর মানে থিংস। ওটা হওয়ার পরে এটা যাবে হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারে। সেখানে যাওয়ার পরে, এবং যেহেতু উনি সিটিজেন, এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই। হ্যাঁ, অ্যাজ অপোজ টু উনি যদি গ্রিন কার্ড হোল্ডার হতেন, তো নাই যেহেতু, ফলে সাথে সাথে উনি ওই 325 টাকা 120 টাকা এগুলো দিতে পারবেন। দেওয়ার পরে উনি বিভিন্ন ডকুমেন্টস এবং DS 260 মানে সমস্ত অ্যাপ্লিকেশন, অ্যাফিডেভিট অফ সাপোর্ট, ট্যাক্স রিটার্নস এটসেট্রা, এগুলো সব দিয়ে উনি DQ হবেন। হওয়ার পরে তারপরে ওই যে এর আগের প্রশ্নের যে অবস্থা ওনার, তারপরে এখানে সব করা হয়ে যাবে। এখন হচ্ছে ইন্টারভিউর জন্য ওয়েট করতে হবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। কত দিন সময় লাগে এর উত্তর আমার কাছে নাই। ধন্যবাদ। মোটামুটিভাবে একটা সাধারণভাবে বছরখানেক লাগে বোধহয়, নাকি? সাধারণ আমরা আই জাস্ট হোপ ফর দ্য বেস্ট। ওই রকমই লাগে। তো অনেক ধন্যবাদ আসমাউল হোসনা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাই, আমি আমেরিকা থেকে নিউ বাফেলো থেকে বলতেছি। জি বলুন। আমার বাবা মার ভিসা হয়ে গেছিল, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। জি। তো ওনারা আমার ওই গ্রামের বাড়িতে ভিসা নিয়ে যায়, ওখান থেকে ভিসা সহ পাসপোর্ট হারায় ফেলছে। এখন আমি কি করব? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। এগুলো নিয়ে খুব মানে একটা তো আছে, শঙ্কা আছে, কনসার্ন হবেন, কিন্তু খুব ভয় পেন না। আপনারা ইমিডিয়েটলি ওই কি যেটা বলে যে এমবাসিকে জানান, তারা কিছু সাজেশন দিবে। ইমিডিয়েটলি থানায় রিপোর্ট করে আপনারা নতুন পাসপোর্ট জোগাড়ের চেষ্টা করেন। কিন্তু কথা হচ্ছে এমবাসির সাথে যোগাযোগটা রাখেন, যে এই হচ্ছে সিচুয়েশন। এর বাইরে আর কোনো ক্ষতি হওয়ার কোনো ক্ষতি হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনার যেটা হয়েছে, বেশি সতর্ক হতে যেই বোধহয় এই সম্ভাবনাটা, এই সমস্যাটা হয়ে গেছে। তো থানায়, লোকাল থানায় একটা জিডি করুন, জিডির কপি নিয়ে আপনারা আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ করুন এবং নতুন পাসপোর্ট করে আবার গেলে হয়তো তারা নিশ্চয়ই দিয়ে দেবে। এটা এমন কোনো কঠিন বা ইয়ের বিষয় না। আশা করি আপনার বিষয়টা নিয়ে যে চিন্তার মধ্যে ছিলেন, সেই চিন্তাটা আমরা আপনাকে পরামর্শ যেটুকু দিয়েছি তাতে দূর করতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। আমরা আরও একটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম এবং সেটা নিয়েও বিস্তারিত একটা প্রস্তুতিও আমাদের ছিল, যে ট্রাম্প কর্তৃক মনোনীত বিচারক প্রশাসনকে দ্বিতীয় নির্বাসিত অভিবাসীকে দেশে ফেরত আনার আদেশ দিয়েছিলেন এবং সেটা 1798 সালে এলিয়েন এনিমিজ অ্যাক্ট কতটা কার্যকরী সেটার সূত্র ধরে আজকে আলোচনা করতে পারলাম না। এটা প্রতিশ্রুতি দিচ্ছি, পরবর্তী সপ্তাহে নিশ্চয়ই কারোর সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো। জনাব অ্যাটর্নি মীর মিজানুর রহমান অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অন্তত একটি বিষয় আলোচনা করেছেন এবং প্রচুর দর্শকের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে ভিসা একবার আমাদের নামে ইস্যু হলেই যে অনেক কিছু পেয়ে গেলাম তা নয়। আমেরিকার যে সমস্ত আইন কানুন আছে, ছোট থেকে বড় সব কিছুকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কোনো একটা কারণে, কারণ সর্বক্ষণই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমাদের পর্যবেক্ষণ করে থাকে, আমাদের উপরে নজরদারি করে থাকে, সুতরাং ছোট্ট একটু অপরাধের কারণে আমাদের ভিসা রিভোক হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, আমরা ডিপোর্ট হয়ে যেতে পারি। সুতরাং এই বিষয়টি নিয়ে আজকে যে একটু, যদিও আমরা এটা সবাই জানি, তারপরেও আজকে একটু আমরা কথা বলেছি। আশা করি আপনাদের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।